আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হোসেন। আজকে আমার আলোচ্য বিষয় কোষ এবং কোষের গঠন। কোষ কি? কোষ হলো দেহের বিল্ডিং ব্লক। জীবের সবচেয়ে ছোট এবং সহজাত একক হলো কোষ। তো আমাদের দেহে প্রতিনিয়ত 50 থেকে 70 বিলিয়ন বা 5,000 থেকে 700 কোটি কোষ উৎপন্ন হয় এবং প্রতিনিয়ত তা ধ্বংস হয়। তবে একটু মজার বিষয়টা হলো আমাদের দেহ যদি আমরা প্রতিনিয়ত এক্সারসাইজ বা ফিটনেসের মধ্যে না রাখি, তবে আমাদের দেহ নতুন করে প্রস্তুতি করতে পারে না। ফলে আমাদের দেহের কোষগুলো নষ্ট হয়ে যায় এবং তা ভবিষ্যতে ক্যান্সার বা টিউমারের আকারে রূপান্তরিত হতে পারে। তো বইয়ের ভাষায় উচ্চারণ করলে কোষ হচ্ছে একটি জীবদেহের জৈবিক ক্রিয়া কার্যকলাপের একটি একক, যা একটি অর্ধবদ্ধ ঝিল্লি। অর্ধবদ্ধ ঝিল্লি বলতে কোষ প্রাচীরের কথা বলা হয়েছে, যা পরিবর্তিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম অর্থাৎ কোনো জীবের সাহায্য ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তখন থেকে আমরা কোষ বলে থাকি। আচ্ছা, কোষবিদ্যা বা সাইটোলজি কি? জীবদেহের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ যে বিদ্যায় বা যে শাখায় এটা নিয়ে আলোচনা করা হয়, কোষ নিয়ে আলোচনা করা হয়, তখন থেকে কোষবিদ্যা বলা হয়। রবার্ট হুক 1665 সালে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সর্বপ্রথম কোষ নিয়ে আলোচনা করেছেন, তাই রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক। কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কোষ মূলত দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদি কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। আবার শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের, দেহকোষ আর জনন কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ, আদি কোষটা দেখতে পাওয়া যায় যেখানে হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, সায়ানোব্যাকটেরিয়া থাকে, নস্টক, আনাবেনা, ইস্ট ইত্যাদি থাকে। এইসব কোষে আদি কোষ দেখতে পাওয়া যায়। তো ব্যাকটেরিয়া, ইস্ট, আনাবেনা, নস্টক, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি কোষের নিউক্লিয়াস কি থাকে? নিউক্লিয়াসের সুগঠিত থাকে না এবং এদের ডিএনএ হচ্ছে বৃত্তাকার হয়ে থাকে। এতে হচ্ছে অ্যামিটোসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয়। অ্যামিটোসিস প্রক্রিয়া বলতে যে কোষ বিভাজনে একটি ম্যান্থি কোষ সে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল এবং কঠিন মাধ্যম ছাড়াই বিভাজিত হতে পারে, তখন থেকে অ্যামিটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলে। যেমন এটা কোষ যার ম্যাট্রিকোষের নিউক্লিয়াস রয়েছে এবং সাইটোপ্লাজম রয়েছে, এটা হচ্ছে কোনো জটিল এবং কঠিন মাধ্যম ছাড়াই, অর্থাৎ এটা যদি একটা কোষ হয়, এই কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই রয়েছে, যা একটু বৃদ্ধি পেয়ে এই আকার ধারণ করলো। পরবর্তীতে কোষটা এই আকৃতিতে ধারণ করলো, অর্থাৎ তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম জটিল এবং কঠিন মাধ্যম ছাড়া বিভাজিত হচ্ছে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে আস্তে আস্তে, এবং চতুর্থ পর্যায়ে এই স্টেজে এসে তারা উপনীত হলো। উভয় পৃথক হয়ে গেল, অর্থাৎ ম্যাট্রিকোষ এবং সাইটোপ্লাজম উভয়ে আস্তে আস্তে পৃথক হয়ে গেল এবং শেষ পর্যায়ে এসে তারা একটি বিচ্ছিন্ন বা স্বতন্ত্রভাবে একটি নিজস্ব কোষে পরিণত হলো। এই কোষে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অ্যামাটোসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি একটি অ্যামাটোসিস প্রক্রিয়া এবং আদি কোষের রাইবোজোম হয়ে থাকে 70S প্রকৃতির। এতে অবাধ শ্বসন ঘটে। প্রকৃত কোষের ক্ষেত্রে এদের নিউক্লিয়াস সুগঠিত। প্রকৃত কোষ কোথায় দেখতে পাওয়া যায়? প্রকৃত কোষ দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায়, তারপর প্রাণী কোষে পাওয়া যায়, তারপর টেরিডোফাইটা, ব্যারিফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ সকল আবৃতবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ। এক কথায় উদ্ভিদ দেহে বা জীব দেহের যে কোনো জায়গায় প্রকৃত কোষ দেখতে পাওয়া যায়। এবার প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত হয়। নিউক্লিয়াসটা কখন সুগঠিত হয়? যখন এর মধ্যে বিভিন্ন ধরনের প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক চ্যারিকা, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, তারপর হচ্ছে ক্রোমাটিন তন্তু, তারপর হচ্ছে গলগি বডি ইত্যাদি সুগঠিতভাবে বিন্যস্ত থাকে। তখন এই কোষটা একটি প্রকৃত কোষ এবং এই প্রকৃত কোষে ডিএনএ সূত্রাকার হয়ে থাকে।
ম্যাটোসিস এবং মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়। ম্যাটোসিস কি? এটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের তৈরি। অর্থাৎ আম, অর্থাৎ এটা যদি একটি মাতৃকোষ হয়, এন একটা মাতৃকোষ, এই তিনটাতেই ম্যাটোসিস কোষ বিভাজন করতে। ম্যাটোসিস কোষ বিভাজনের সঙ্গে আমরা পড়েছি একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের তৈরি, এবং দুটো অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান। এই অপত্য কোষ এন 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 দুটার থেকেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম, তৃতীয়টার ক্ষেত্রেও সেম। এই এই ডিপ্লয়েডের ক্ষেত্রে, ডিপ্লয়েড দেখতে পাওয়া যায় প্রাণী কোষের ক্ষেত্রে শুধু, আর হ্যাপ্লয়েড দেখতে পাওয়া যায় গ্যামেটোফাইটিক উদ্ভিদ কোষে। হ্যাপ্লয়েড দেখতে পাওয়া যায় গ্যামেটোফাইটিক উদ্ভিদ কোষে। এই তিনটা কোষ মিলে গঠিত হয় ডিপ্লয়েড। এই তিনটা কোষ মিলে গঠিত হয় ডিপ্লয়েড, অর্থাৎ ডিপ্লয়েড কোষে এটি দেখতে পাওয়া যায়। এবং মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়ে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম যুক্ত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। অর্থাৎ মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এটা একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষের তৈরি হলো। এই অপত্য কোষ থেকে আবারও দুইটা কোষের উৎপন্ন হচ্ছে। অর্থাৎ মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ এবং দুটি অপত্য কোষ থেকে আরও দুটি, অর্থাৎ দুটি চারটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান নয়, তখন থেকে মায়োসিস কোষ বিভাজন বলা হয়। অর্থাৎ একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি, সে কোষ বিভাজনকে বলা হয় মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন শুধুমাত্র কাজ হচ্ছে দেহের বৃদ্ধি ঘটাতে কাজ করে, তারপর পরাগায়নে সাহায্য করে, তারপর শারীরবৃত্তীয় কাজ করতে সম্পাদন করে, দেহে কোনো কোষ নষ্ট হয়ে গেলে এগুলোকে উৎপন্ন করতে সাহায্য করে। আর মায়োসিস কোষ বিভাজনের কাজ হচ্ছে জনন কোষ তৈরি করতে সাহায্য করে, শুক্রাণু এবং ডিম্বাণুর সেল তৈরি করতে সাহায্য করে ইত্যাদি। এদের রাইবোজোম হয় ATS প্রকৃতির এবং এদের সবাত শোষণ ঘটে। উদাহরণ বললে সকল উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদিতে দেখতে পাওয়া যায়। এবং আদি কোষ দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়া, নস্টোকানেবেনা, মাইক্রোব্যাকটেরিয়া, মিক্সোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াতে এই আদি কোষ দেখতে পাওয়া যায়। অবস্থানের উপর ভিত্তি করে কোষ আবার দুই প্রকার হয়, একটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষে অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর, MCQর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রাণী কোষে অনন্য বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড। সেল শব্দের প্রবর্তক হচ্ছে রবার্ট হুক। তিনি তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। সবচেয়ে ছোট কোষ হচ্ছে PPLO, সবচেয়ে বড় কোষ হচ্ছে উটপাখির ডিম, এবং মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ মোটর নিউরন, যা 1.37 মিটার লম্বা। এককোষী সবচেয়ে বড় কোষ হচ্ছে এসিটাবুলেরিয়া। সবচেয়ে বহুকোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে রাইমি নামক গাছের তন্তু। আর একটি বিশেষ তথ্য, সম্ভবত প্রথম কোষ এবং বহুকোষী জীব হল বঙ্গিওমরফিয়া পিউবিসেন্স নামক লোহিত শৈবাল, যার ফসিল হচ্ছে 1200 মিলিয়ন বছর পূর্বে শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রিত, এবং আমাদের পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।